আমার ভালোবাসার মানুষটির বিয়ে ঠিক হয়েছে আমারই বড় বোনের সঙ্গে। আপু সবটা জানে। আমাদের দীর্ঘ 2 বছরের ভালোবাসার কথা। আমাদের প্রতিটি মুহূর্তের সাক্ষী তো আপুই ছিল। তারপরে সে এই বিয়েতে কিভাবে মত দিল জানা নেই। আর দিগন্ত ওই বা কীভাবে মত দিল আমি কোনোভাবেই মানতে পারছি না ব্যাপারটা। কোনোভাবেই না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি মানতে পারতো? যার পাশে নিজেকে দেখতে চেয়েছি সবসময়, তার পাশে বড় বোনকে কীভাবে সহ্য করব আমি? কিভাবে তাকে ডাকবো ধুলাবাই বলে? আমার জিভ দিয়ে এর শব্দ উচ্চারণ করা সম্ভব না, কখনো না। আপুর পা ধরে তাকে বুঝালাম, মানা করে দিতে। বিনিময়ে উত্তর পেলাম আমার হাতে কিছুই নেই। বাবাকে গিয়ে বলতে পারলে বল। বাবাকে জমের মতো ভয় করি আমি। তাকে কোনোদিন বলতে পারবো না। আপু জানে এটা, জেনেই এই কথাটা বলেছে। নিজেকে উদ্ভ্রান্তের ন্যায় লাগছে। পাগলের মতো মাকে গিয়েও বলেছি, কেঁদেছি, অনুরোধ করেছি, আমার জীবনটা কেড়ে নিও না তোমরা। মা শোনেননি, বরণ মেরেছেন। লুকিয়ে প্রেম করেছে বলে। আমার আশেপাশে কেউ নেই, কোনো সাপোর্ট নেই। যাদেরকে আপনজন ভাবতাম তারাই আমার বুকে ছুরির আঘাত করলো। আর যাকে নিজের জীবন ভাবতাম সে আমার বিশ্বাসটুকু কেড়ে নিল। এখন আর বেঁচে থেকে লাভ কি? আপুর সঙ্গে তাকে কখনো মেলাতে পারবো না, সহ্য করতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি চুপচাপ। সবাই ভালো থাকুক। 30 টাকা দিস্তা কাগজ দিয়ে খাতা বানিয়ে আজীবন কাল ব্যবহার করে এসেছে পাগুন। আজকেও সেই দিস্তা খাতাতেই ব্যবহার করলো নিজের ভেতরের কথাগুলো লিখবার জন্য। গত 7 দিন ধরে তার মাথায় মৃত্যুর মতো বড় চিন্তাটি জেঁকে বসেছে। যে জীবনের দিগন্তে নেই সে জীবন রেখে লাভ নেই, এমন স্লোগানে মুখরিত মন প্রাঙ্গণ। বাবা মা বড় আপুর মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করেছে, তবুও পারেনি। যারা পাশে থাকবার কথা ছিল তারা নেই। নিজ নিজ স্বার্থসিদ্ধি লাভ করার জন্য উন্মুখ সকলেই। কেউ একটিবারও ফাগুনের মনের মধ্যে চলা ঝড়ের গতিবেগ উপলব্ধি করতে পারল না। আর কাউকে বোঝানোর দরকার নেই। ওকে যখন এত ঝামেলা তখন ওই চলে যাবে। এর চেয়ে ভালো সমাধান ওর ডিকশনারি তো উন্নতি নেই। খুঁজে খুঁজে তেলাপোকা মারার ওষুধ নিয়ে এসেছে পাগুন। তোষকের তলায় লুকিয়ে রাখা আছে। প্রথমে গলায় পাঁশ দিতে চেয়েছিল, কিন্তু সাহসে কুলোয়নি। গুগলে সার্চ করে যতগুলো সুইসাইড করার উপায় জেনেছে তার মধ্যে বিষ পান করেই মৃত্যু সহজ সবচেয়ে। খানে তারপরে চুপচাপ শুয়ে থাকবে। দিগন্তর ছবিখানা বুকে জড়িয়ে আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে যাবে। আর কোনোদিন সে ঘুম ভাঙবে না। এমন কঠিন মুহূর্তে এসেও পাগুন নিজের বুদ্ধির তারিফ করতে ভুলল না। এত বুদ্ধিমতী কাউকে পেয়েও হারাতে চলেছে দিগন্ত। এই নিয়ে আফসোসও করল ক্ষণকাল। এরপর কাঙ্ক্ষিত মুহূর্তে নীলুফার রান্না করছিলেন। তার কপাল ঈষৎ কুঁচকাল। ফাগুন ফা টিপে টিপে রান্নাঘরে উঁকি মারল। একবার মাকে দেখেই চলে যাবে, এটাই শেষ দেখা। কিন্তু নীলিফার তাকে দেখে ফেললেন। গলায় বিরক্তি এবং রাগ মিশিয়ে খাক খাক করে চেঁচালেন, আমাকে একটু সাহায্য তো করতে পারিস নাকি? আমি একা কদিক সামলাবো। আজকে বিকেলেও ও বাড়ি থেকে লোক আসবে আংটি পরাতে। সেই আয়োজন কিছুই হয়নি। এত বড় শেয়ানা মেয়ে, অথচ কাজের বেলায় খুঁজে পাওয়া যায় না। চোখ মুখের অবস্থা দেখো, বিরহ একেবারে মরে যাচ্ছে। অন্য সময় চোখে জল এলেও আজ ফাগুন স্থির। মোটেও মন খারাপ করলো না, বরং খারাপ লাগলো এই ভেবে সে চলে গেলে এই বকাগুলো আর কোনো দিন শোনা হবে না। মৃত্যুর পর কি হবে তার? আর কোনো দিন কি পরিবারের সাথে দেখা পাবে? মায়ের রাগ, বাবার বিরক্তি, আপুর বাঁকা চোখের ছাউনি, সব কিছুকে মিস করবে সে। সবচেয়ে বেশি মিস করবে ওকে। ও যে ফাগুনের প্রাণ ছিল। ওর নিঃশ্বাসই যে ফাগুনকে আরেকটি সকাল দেখার জন্য উৎসাহী করে তুলত। মানুষ নেশা করলে যেমন পাগল হয়ে থাকে নেশার জন্য, তেমনি দিগন্তর জন্য সবসময় পাগল হয়ে থাকতো ফাগুনও। দিগন্ত এর নেশা, ওর সব কিছু। বাসায় প্রকাশের সাধ্য নেই। সেই নেশা কেটে যাচ্ছে, অথচ ফাগুন সবসময় ওর নেশাতেই ডুবে থাকতে চেয়েছিল। দিগন্তের সাথে ওর জীবনটা সামাজিকভাবে জুড়ে দিলে কি খুব ক্ষতি হতো। ফাগুন একটিও কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে আসে। বাবা বা আপু কাউকে দেখতে ইচ্ছে করছে না। তাদের প্রতি এতটাই বিতৃষ্ণা জমে গেছে যে মৃত্যুর সময়টাতেও তাদের ছায়া মারাতে ইচ্ছে করে না। এই বিতৃষ্ণার পেছনের কারণ কি দিগন্তকে হারানো, নাকি অন্য কিছুও আছে? না, আর যে ভাবা যাচ্ছে না। যত ভাবছে ততই অতীতের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দিগন্তর গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, ও ঠোঁটের উপরের বাঁকা কাটা দাগ, দুগালের ডিম্পেল,
সব কিছু আঁখি পল্লব দাপিয়ে বেড়াচ্ছে। ফাগুন তোষক তুলে নতুন ওষুধগুলো বের করলো, চোখটা বন্ধ করে এক শ্বাসে সবগুলো ওষুধ পেটে চালান করে দিল পানি দিয়ে। তারপর নিঃশ্বাস ছাড়লো, একটু বমির মতো পেল। নিজেকে সামলে বিছানায় চুপ করে শুয়ে পড়ল সে। হাতের মুঠোয় দিগন্তের ছবি, সেটা চুরি করে রেখেছিল একদিন, যেটা দেখে দেখে অনেক রাত পার করেছে সে, যেটা তো অসহস্র চুমুর ছোঁয়া। সেই ছবিখানা চোখের সামনে তুলে ধরতে গরম বাড়িপাত দর্শিত হলো দু চোখের জয়িতে। তেল ফিটফিট চুলে গাল দুখানা ছুঁয়ে গেল তার। মরতে কতক্ষণ লাগবে কে জানে। চোখ জোড়া ভারী ভারী লাগছে। জীবনের শেষ সময়টুকু দিগন্ত স্মৃতিচারণ করে কাটানো যাক। ঘন বর্ষার বিকেল, 3 দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি পড়ছে। ফাগুনের বৃষ্টি ভালো লাগে, কিন্তু এতটাও না। বিকেল বেলায় মরা রোদের আলোয় নিজেকে রাঙাতে না পারলে দিনটাই কেমন যেন মরা মরা লাগে। বৃষ্টির কারণে ছাদেও ওঠা যাচ্ছে না, তাই অবস্থা। বিছানায় শুয়ে শুয়ে তাই আপন মনে বই পড়ে যাচ্ছিল সে। কোনো একাডেমিক বই নয়, উপন্যাসের বই, কঠিন প্রেমের গল্প। পড়তে পড়তে কখনো বা লজ্জায় লাল হচ্ছে, কখনো বা অদ্ভুত শিহরণে কাঁপছে গোটা শরীর। একটা জায়গায় পড়ে জীব কামড়ে ফাগুন ভাবলো, এরকম কঠিন ভালোবাসা তার জীবনে এলো মন্দ হয় না। জীবনে বৈচিত্র্য থাকা চাই। নীলুফার ঝাড়ু হাতে ঘরে ঢুকলেন। মেয়েকে এলোমেলোভাবে শুয়ে গল্পের বই পড়তে দেখেই চেঁচালেন, তুই আবার বই আনছিস? এসব কে দেয় তোকে? আজকে তোর বই। নীলুফার এগিয়ে আসতে দফ করে উঠে বসে ফাগুন। মা কেন যে এসব বই সহ্য করতে পারেন না জানা নেই ফাগুনের। লুকিয়ে লুকিয়ে বান্ধবীর থেকে ধার করে এনে পড়ে, কলেজের লাইব্রেরি থেকে এনে পড়ে, মাঝে মাঝে টিফিনের টাকা জমিয়ে নিজে কিনে পড়ে। দরজাটা লাগাতে আজ ভুল হয়ে গেছে। ইসিরে, মায়ের চিৎকারের ঠেলায় গড়ে থাকা যায়? বই হাতে ফাগুন ছাদে চলে এলো। তাই ছাদে পা রাখবে অমনি জুপুত করে বৃষ্টির আগমন। কি ঘন বর্ষার জল, ঠান্ডা বাতাস ফাগুনের মন খারাপ ভাব উড়িয়ে দিয়ে গেল। বইটা সিঁড়ি করে রেখে নিজেকে নামিয়ে দিল খোলা আকাশের নিচে। দুহাত দুদিকে মেলে দৌড়ের চরকির মতো ঘুরপাক খেতে লাগলো সে। খেয়ালই করলো না একজোড়া জল জল করতে থাকা চোখ তাকে দেখছে ক্ষণিকের নীরবতা। সিগারেট টানতে ছাদে এসেছিল দিগন্ত। 2 দিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছে সে। পড়াশোনা শেষ করে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে দিগন্ত। বয়সটা ভালোই, অথচ ওর কৃষ্ণকালো চোখ জোড়া যেন শিশুদের মনের ইঙ্গিত দেয়। সিগারেট খেতে খেতেই বৃষ্টি নামা দেখল সে। সেই সাথে আরও একজনের উপর চোখ নিবদ্ধ হলো তার। পাশের বাসার ছাদের উপরে হুট করে নেমে আসা আসমানের পরি যেন। দুহাত দুদিকে মিলে যখন আকাশ পানে মুখ তার, দিগন্ত খুব করে তার চেহারাটা দেখার জন্য উকিঝুঁকি পেয়েছে। অবশেষে যখন তাকানো, দ্রুত চোখ জোড়া নামিয়ে দিল সে। অমন সুন্দর ছাউনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, মাথা ঘোরায় যে। আসমানি পরিটাকে দেখতে গিয়ে নিজেও যে ভিজেছে এতক্ষণ দিগন্তের খেয়ালই হয়নি। চোখ নামিয়ে দেওয়াতে সে অবাক হয়ে দেখল, জিভে থুজোবুজো অবস্থা। দিগন্তের হাসি পেয়ে গেল চট করে। এত বড় হয়েও বুদ্ধ হাঁটির নিচেই রয়ে গেল। একটা ছোট্ট শ্বাস ফেলে সে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো। আরেকটি বার ইচ্ছে করছে পরিটাকে, কিন্তু চোখ তুলে তাকানোর তীব্র ইচ্ছা যে অস্বস্তিদের কাছে পরাজয় স্বীকার করলো। পরিটা তখনও যে তাকে দেখে যাচ্ছে সেটা না তাকিয়েও বুঝতে পারল। চুপচাপ সরে যাওয়াই শ্রেয়। কিন্তু 3 কদম হেঁটে গিয়ে থমকে দাঁড়াতে হলো তাকে। সে দাঁড়ায়নি। অচেনা কিন্তু পরিচিত কণ্ঠস্বর তার পা জোড়াকে থামিয়ে দিয়েছে। এই মিস্টার, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছিলেন কেন? অদ্ভুত প্রশ্ন। দিগন্ত তো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওকে দেখেছে। এটার সাক্ষ্য দেবে আকাশ, বাতাস, গাছগুলো, বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো। অথচ পরিটা বলছে ওকে লুকিয়ে দেখেছে। দিগন্ত হুস। দিগন্ত ঠোঁটে হাসে, একটা নাই হাসি। বাহির থেকে সে গাম্ভীর্য বজায় রেখে জবাব দিল, মিথ্যে বলবেন না ম্যাডাম, আমি মোটেও লুকিয়ে লুকিয়ে দেখিনি আপনাকে। বয়কে গেল অপরপক্ষ। কেমন ড্যাব ড্যাব করে সে আছে দেখো। লজ্জা পেল দিগন্ত। দ্রুত চোখ সরিয়ে অন্যত্র তাকালো। বৃষ্টির বেগ কমে এসেছে একেবারেই। গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে এখন। আকাশ জকজক করছে। আকাশের সমস্ত কালি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। দূরে কোথাও বাজ পড়ার বিন্দুমাত্র চিহ্ন নেই।
পরীটা খালি চুপ থেকে কি অমন দেখছে তার দিকে। দিগন্তের বুক দুরু দুরু। জীবনের প্রথম কোনো মেয়ের সামনে এতটা নার্ভাস লাগছে তার, ভারী অদ্ভুত। সবসময় আত্মবিশ্বাসী থাকা ছেলেটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল কেন? কোথায় চলে গেল সব আত্মবিশ্বাস? কে নিয়েছে কেড়ে? পরীটা? দিগন্ত বুক দুরু দুরু নিয়েই তাকালো এবং অবাক হয়ে লক্ষ্য করলো পরীটা এগিয়ে এসেছে একদম ছাদের কিনারে, তার হাত দুটো স্যাপটা রেলিংয়ের উপর রাখা, উৎসুক মুখটায় শত শত পানির ছেটে। সৌন্দর্য পবিত্র হয়, একেই বুঝে বলে পবিত্র সুন্দর। দিগন্ত নিজের অজান্তে দুই পেয়ে এগিয়ে গেল। আশ্চর্য, তার কর্মকাণ্ড সে কিছুই টের পাচ্ছে না। সমস্ত চিন্তা চেতনা বোধও বা কে ঘায়েল করে দিল এই বয়সে এতটা আবেগী মন। ইস্যিরে, তার মানে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন না? ঠোঁট ভাঙল ফাগুন। ভিজে যাওয়া গলাটি তরঙ্গের সৃষ্টি করলো। সেই তরঙ্গ ধীরে ধীরে মিশে যেতে লাগলো দিগন্তের বুকে, গভীর থেকে গভীরে। দুদিকে মাথা নাড়িয়ে প্রত্যুত্তর করলো সে, আমি কাউকে লুকিয়ে লুকিয়ে দেখিনি। যেন সব বুঝে গেছে এমন ভঙ্গিতে মাথা দুলিয়ে দুলিয়ে নাটকীয় ভঙ্গিমায় ফাগুনের ফের প্রশ্নবান, আচ্ছা, তার মানে আপনি ইচ্ছে করে অমন হাবাত্যার মতো দেখছিলেন আমাকে? হা করে। দিগন্ত ভয়কে গেল। বৃষ্টির কলতান শেষ, রোদ উঠেছে জিকমিক করে। আকাশ কোনো পাখিও দেখা নেই, একজোড়া কপত কপতি শুধু দাঁড়িয়ে। কি যেন কারণে তাদের দুজনের মনের মধ্যে শতডানার প্রজাপতিরা উড়ে চলেছে। দিগঙ্গকে বরকাতে পেরে ফাগুনের আনন্দ হচ্ছে মন বাড়িতে। সে নিচু হয়ে ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করলো, তবুও দিগন্তের চোখের কার্নিশে সেই হাসি ধরা পড়ে গেল খুব সহজে। তার অন্তর নেচে উঠল, মেয়েটা তাহলে ইচ্ছে করে এমন বলছে। কোনো সত্যিকারের রাগ বা বিরক্তি নেই, সবটাই মেকি। আচ্ছা। দিগন্ত এক হাতের উপর আর এক হাত বাজ করে রেখে নির্বিকার স্বরে জবাব দিল, হ্যাঁ দেখেছিলাম, হাবাত্যার মতো হা করেই দেখেছিলাম। এর আগে কখনো পরি দেখিনি তো, তাই। সস্তা ফ্ল্যাট ফাগুনকে বিব্রত করে তুলল এবার। এ যেন শীতল স্নায়ুযুদ্ধ দুজনার, এ যেন না বলা ডিবেট। দুজনকেই জিততে হবে, প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে কথার বানে। দুজনেই মরিয়া হয়ে উঠেছে। ফাগুনের এরপরের বাক্য বান কি হতে পারে তা জানার জন্য তীক্ষ্ণ নজর তাক করে রেখেছে দিগন্ত। মনের মধ্যে শত কথার মেলা, কোনোভাবেই এই মেয়েকে জিততে দেওয়া চলবে না। দিগন্তকে আশ্চর্য করে দিয়ে ফাগুন হেসে উঠল খলখল ধ্বনিতে। দিগন্তের আপাত মস্তককে শিরশিরানি। অদ্ভুত না? এই মেয়েকে কথার বানে নয়, ভালোবাসার বানে জর্জরিত করতে হবে। এই মেয়ে শুধু আসমানের পরীই না, দিগন্তর অন্তরতম প্রদেশের রানীও বটে। দিগন্তর শক্ত মুখ একটু একটু করে নরম হতে লাগলো। ওদিকে হাসি না আটকাতেই ফাগুন বলল, আমি আসমানের পরী? বহুবার শুনেছি, নতুন কিছু বলুন। সস্তা মার্কা ফ্ল্যাট করতে আসবেন না আমার সঙ্গে। মনক্ষুণ্ণ হলো। দিগন্ত চেহারায় কি যেন একটা চট করে উড়ে চলে গেল। একটু মলিন দেখালো বই কি। ফাগুন সেটা লক্ষ্য করেই চুপসে গেল। এভাবে বলাটা উচিত হয়নি। উনি কি কষ্ট পেলেন? কথার প্রসঙ্গ ঘুরাতে নাকি ওনাকে কষ্টের হাত থেকে উদ্ধার করতে কে জানে কেন চটজলদি প্রশ্নবান ছোড়া শুরু হলো। আপনাকে এর আগে তো দেখিনি, এবার সে নতুন? একটু স্বস্তি মিলল যেন। তবুও চেহারার সে পূর্ণের উজ্জ্বলতা ফিরে এলো না। নিজের পুরনো খোলসে ফিরে গেল আবার। গম্ভীর কণ্ঠটি নাড়িয়ে জবাব দিল, আমার ফ্যামিলি মাস দুয়েক আগেই উঠেছে। আমি 2 দিন আগে এসে জয়েন করলাম। ইসিরে বুকে গিয়ে লাগলো। কি? ফাগুন গোল চোখে তাকিয়ে, কি ঘন সে গলার স্বর, কি মাদক মেশানো। ফাগুনকে অদ্ভুতভাবে টানছে শুধু। এর আগে এরকম কখনো হয়নি। কাউকে একবার দেখাই তার প্রতি ভালো লাগা অসম্ভব। ফাগুন চট করে ঘুরে দাঁড়ালো। ওলনাটা ঠিক করার বাহানাই বলল, বৃষ্টি তো শেষ হয়ে গেল, গরম লাগছে এখন, আমি নিচে চললাম। দাঁড়ালো না। পাশের বিল্ডিংয়ে একটি থমথমে মুখ রেখে সে দ্রুত পায়ে নিচে নেমে গেল। বুক ছেড়ে বেরিয়ে আসা গাঢ় শ্বাসটাকে কোনোভাবে আটকাতে পারল না দিগন্ত। মেয়েটার এমন হুড়মুড় করে চলে যাওয়ার মানে কি? সে কি দেখতে এতই অসুন্দর? তার সঙ্গে দাঁড়িয়ে 2 মিনিট কথা বললে ক্ষয়ক্ষতি তো কিছুই হতো না। ভাবনাগুলো মন পিঞ্জারা বন্দি করে দিগন্ত পা বাড়ালো বাসার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ করে তার মনে পড়ে গেল মেয়েটার নামটাই জানা হলো না।
কি আশ্চর্য! যাবেন না? শুনুন। আকুতিমাঠা কণ্ঠস্বর। দিগন্ত নামতে গিয়েও থেমে দাঁড়ালো। ডাকটা তাকেই উদ্দেশ্য করা। মেয়েটা কি তবে আবার ফিরে এসেছে? দিগন্ত দ্রুত পায়ে ছাদে উঠে এলো। হ্যাঁ, ঠিক তাই। ওপাশে ছাদের চঞ্চল মুখখানা উন্মুখ হয়ে দাঁড়িয়ে, চেহারায় ফানি ছিটে নেই, কিন্তু ভেজা। মায়াবিনী লাগছে। মায়াবিনী ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, দিগন্ত। ফাগুন শুনতে না পেয়ে কান পাতল। প্রশ্ন ছুড়ল, কি বললেন? কিছু না বলে হালকা হাসলো দিগন্ত। হাসি ফুটে উঠল ফাগুনের ঠোঁট জোড়ায়। একটা বই এগিয়ে ধরে বলল, একটু সাহায্য করুন। বইটা আপনার কাছে রেখে দিন প্লিজ। আমার আম্মু একদম গল্প উপন্যাসের বই পছন্দ করে না। ওনার তাড়া খেয়েই ছাদে এসেছিলাম। এই বইটা হাতের কাছে ফেলে নির্ঘাত ছিঁড়বে। এটা আমার এক ফ্রেন্ডের বই। ছিঁড়ে গেলে ওকে ফেরত দিতে পারবো না, ঝামেলায় পড়ে যাব। তাই আজকের জন্য এই বইটা আপনার কাছে রেখে দিয়ে আমাকে একটু সাহায্য করুন। ফাগুন থেমে দম নিল। এক নাগারে কথাগুলো বলে গেছে। শ্বাস নিয়ে ফের মিষ্টি করে হাসলো। এই হাসি উপেক্ষা করার সাধ্য দিগন্তর নেই। সেই হাত বাড়িয়ে বইটা নিল। দুটো বিল্ডিং গায়ে গায়ে লাগানো। হুট করে কেউ দেখলে ভাববে এটা বিল্ডিংই বুঝি। তাই বই আদান প্রদান করতে কোনো সমস্যাই হলো না দুজনার। বই দিয়ে ফাগুন পুনরায় ঠোঁট ভাঙে। থ্যাংক ইউ, আপনি আমার অনেক উপকার করলেন। দিগন্ত গালে হাসে বলল, এরপর থেকে আর বই দাঁড়ানতে হবে না। আমার কাছে প্রায় 500 বইয়ের কালেকশন আছে। আমার বাসায় এসে পড়তে পারবেন যখন খুশি। 500 বই? ফাগুন উল্লাসে ফেটে পড়ল। রীতিমতো সাফা চিৎকার দিয়েই কথাখানা বলল সে। বাপরে, এত বই আপনি কি করেন? খান নাকি মাথায় দেন? দিগন্ত স্মিত হেসে বলল, খাইও না, মাথায়ও দিই না, পড়ি। পড়তে পড়তে জমিয়েছি 4 বছর ধরে। বই পড়ার জমানোটা আমার কাছে নেশার মতো। আপনার আম্মু কিছু বলেন না? ঝিলিমিলি চোখের তারায় হুট করে একটা কালো জাল ছড়িয়ে পড়ল। ভীষণ অন্যমনস্ক দেখালো দিগন্তকে। ফাগুনের নজর এড়ালো না। অবাক সে। কি এমন বলল যাতে মন খারাপ করতে হবে তাকে? উত্তরের আশায় অপলক চেয়ে রইল। দিগন্ত দৃষ্টি সরিয়ে নিয়ে হাসার চেষ্টা করলো। মলিন হেসে অস্ফুটে বলল, আমার মা নেই। একটা জটকা খেলো ফাগুন। অপ্রস্তুত হয়ে দ্রুত বলল, সরি, আমি জানতাম না আসলে। চট করে পরিস্থিতি অনুকূলে এনে ফেলে দিগন্ত। পুনরায় জলজলে হাসিটা সেলোটেপ দিয়ে ঠোঁটে আটকে নিল। এক হাতে চুলগুলো ব্রাশ করতে করতে বলল, বাদ দাও। তুমি যখন খুশি আমার বাসা থেকে বই নিতে পারবে, বাসায় বসেও পড়তে পারবে। আমি আর আব্বা, আমরা দুজনে বাসার সদস্য। আর আছে জমিলা বিবি। মা চলে যাওয়ার পর থেকে বাসায় লিখিত অলিখিত সমস্ত দায়িত্ব তার হাতে। তাই ভেবো না একা ফ্ল্যাটে ডেকে। দিগন্ত কথার মাঝখানে উচ্চ শব্দে হেসে ওঠে। ফাগুন ব্রু কুচকালো। তেজি গলায় বলল, চি, আপনি কত নেগেটিভ। আমি মোটেও উল্টাপাল্টা কিছু ভাবিনি। আমি যাব না আপনার বাসায়, আর না আপনার থেকে বই আনবো। যান। আচ্ছা, সরি। আমি বলে কানে আঙ্গুল চেপে নাটকীয় ভঙ্গিতে দুঃখী চেহারা করে তাকালো দিগন্ত। ফাগুনের কুচকানো কপাল মসৃণ হয়ে ওঠে। হাসি পেয়ে গেল তার। কত বড় মানুষ, অথচ স্বভাব দেখো, একদম বাচ্চা। ফাগুন বলল, আমি আগামীকাল সকালে কলেজ যাওয়ার সময় আপনার থেকে বইটা নিব। আপনি একটু কষ্ট করে 8টার সময় বাসার গেটে দাঁড়াতে পারবেন? পারবো। একদম 8টার সময়ই থাকবো, চিন্তা করো না। ওকে। কথার প্রায় শেষের দিকে দিগন্তর হুট করে মাথায় এলো সে আপনি থেকে তুমিতে নেমে গিয়েছে। ফাগুন কি উল্টাপাল্টা কিছু ভাবছে বা মাইন্ড করেছে? করেনি। করলে দিগন্তর সাথে সুন্দরভাবে কথা নিশ্চয়ই বলতো না। ফাগুন কত ছোট? আচ্ছা, ফাগুনের বয়স কত হবে? 16-17? ওনার 27। যদি 17 হয় তাহলে পাক্কা 10 বছরের ছোট বড়। বাপরে, লম্বা ডিস্টেন্স। দিগন্তকে হাবাতের মতন তাকিয়ে থাকতে দেখে ফাগুন তুড়ি মেরে উঠল। ডেকে বলল, এই যে মিস্টার, কি ভাবছেন? সম্মিতে ফিরে দিগন্ত তড়িঘড়ি করে জবাব দেয়, ভাবছি। তোমার নাম কি? নাম কি তোমার? সেটাই তো জানা হলো না। ও, আমার নাম ফাগুন। আর আপনার নাম? ফাগুন? অস্ফুট স্বরে করে দিগন্ত। ফাগুন মাথা দুদিকে নাড়িয়ে বলল, ফাগুন। কেন? না, এমনি। আমার নাম দিগন্ত। আজ থেকে আমরা ফ্রেন্ডস। বলে একটা হাত বাড়িয়ে ধরল দিগন্ত। উদ্দেশ্য হ্যান্ডশেক করা। ফাগুন মিটি মিটি চোখে চেয়ে রইল, অবাক বিস্ময় নেই।
এত বড় বুড়ো ছেলে, সে কিনা পুচকে মেয়েটাকে বন্ধুত্বের অফার দিচ্ছে। কেন রে, তোর কি বন্ধুর এতই অভাব যে ফাগুনকেও বন্ধু বানাতে হবে? ফাগুনকে অন্য কিছু বানানো যায় না বুঝি? মনে মনে বলে চলা কথাগুলো ফাগুনের অন্তর কাঁপিয়ে তোলে। সিসি, কতটা গভীর পর্যন্ত ভেবে ফেলেছে সে। এর আগে কখনো কাউকে দেখে এত কিছু ভাবনা মাথায় আসেনি তো। তাহলে আজ কেন? একে দেখেই কেন? তার ঘন গলায় স্বর, নাকি মাদক বাড়া ছাউনি, নাকি টোল পড়া হাসি? কোনটা ফাগুনকে আকর্ষণ করেছে? ফাগুন নিচের দিকে তাকিয়ে একটা হাত বাড়িয়ে ধরল। দিগন্তর হাত ধরল না, লজ্জা লাগছে। ফাগুনের মনের অবস্থা বুঝতে পেরে দিগন্তই হাত বাড়ালো আরো। ফাগুনের তুলতুলে নরম হাতটা হাতের মুঠোয় নিতেই একটা শিরশির অনুভূতি হলো। কি নরম, ফেলো মলক্ষমের মতো। দিগন্তর হাতের তুলনায় ফাগুনের হাত খুব ছোট, বাচ্চা বাচ্চা। দিগন্তর চট করে হাসি পেয়ে গেল। এরকম একটা বাচ্চা বন্ধু থাকলে মন্দ হয় না। তার বয়স হয়েছে তো কি হয়েছে, মনটা তো এখনো যৌবনেই আটকে। ফাগুনের হাত ধরে ওপর নিচ কয়েকটা জাকি দিয়ে ছেড়ে দিল দিগন্ত। ফাগুন চোখ তুলে তাকাতেই পারল না। এখন আসি বলে দ্রুত পায়ে সিঁড়ি করে ঢুকে গেল। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে যে হাতটা দিগন্তের হাতের মুঠোয় ছিল, সেটা চোখের সামনে এনে ধরল। হাতটা তীর তীর করে কাঁপছে। হঠাৎ করে নতুন সব অনুভূতিদের মেলা। ফাগুন ভাবছে, এদের সাথে সাক্ষাৎ করবে নাকি এড়িয়ে চলবে। ফাগুনের বড় বোন মিলি অনার্সে অধ্যয়নরত। মিলি দেখতে শুনতে সুন্দর, তবে গায়ের রংটা শ্যামলা। ফাগুন আর মিলিকে পাশাপাশি দেখলে সবার যোগ ফাগুনের দিকেই থাকে বেশি। মিলি একটি গড়-কোনো স্বভাবের, কারোর সাথে সহজে মিশতে চায় না। আর ফাগুন সবসময় চড়ুই পাখির মতো পুরুত পুরুত উড়ে বেড়ায়, খুব চঞ্চল, পানোচ্ছল। কারো কঠিন মন খারাপ এক লহমায় দূর করে দিতে পারে সে। এই নিয়ে মিলির চাপা রাগ হয়ে মাঝে মাঝে পারিবারিক অনুষ্ঠানে যখন সবাই একত্র হয়, তখন মিলির চেয়ে ফাগুনের আধিপত্য বেশি। সবাই ফাগুনকে চোখে হারায় যেন। সবসময় ফাগুন ফাগুন করে মুখে দোয়া ওড়ায়। মিলির বিরক্ত লাগে, সে বড়, তাকে কেন কেউ এত সমাদর করে না? কেন সব ভালোবাসা আদরের ভাগিদার একা ফাগুনই? অবশ্য কাউকে কিছু বলে না মিলি। নিজের মনে চলা হিংসাত্মক তৎপরতাগুলো তা প্রকাশ পায় না। যেভাবে জড় বাতাসে মোমবাতি নিভে যায়, সেভাবে তার মনের রাগগুলো উবে যায় এক সময়। শুধু রয়ে যায় এক রেশ। মিলি ফাগুনকে যতটা অপছন্দ করে, ফাগুন তার বোনকে ঠিক ততটাই পছন্দ করে, ভালোবাসে। বোনের জন্য জান হাজির সব সময়। নীলুফার প্রথম থেকে রাগি রাগি, তাই দুই মেয়ের কেউই তার ধারে কাছে গেছে না। মিলি যাও বা মেশে, ফাগুন তো কাছেই যায় না। মায়ের সব সময়কার বকবকানি, তার গজগজ রাগ ফাগুনের ভালো লাগে না। তাই বাসার বন্ধু যেন মিলি। মিলির সাথে যত আড্ডা, গল্প, দুষ্টুমি ফাগুনের ক্ষেত্রে। এক্ষেত্রে মিলি নির্বিকার, কখনো ফাগুনকে বুঝতে দেয় না। ফাগুনের সৌন্দর্য তাকে ঈর্ষায়িত করেছে বহুবার। মিলির কাছে বাবা জাহিদ হোসেন পারতপক্ষে তাকে শুধু মিলির বাবাই বলা চলে। মিলিকে তিনি যতটা ভালোবাসেন, ফাগুনকে তার কানাকড়িও বাসেন না। ছোটবেলা থেকে ফাগুন বাবার অনাদরে বড় হয়েছে। পেটে ভাত, মাথার উপর ছাদ আর পড়াশোনার খরচ বহন করলেই বাবা হওয়া যায় না। তারই বাস্তব উদাহরণ জাহিদ হোসেন। তিনি ফাগুনের সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেন। তবুও বাবা মেয়ের মধ্যে আকাশ সমান দূরত্ব। কোনোদিন তাদের এক ডাইনিং টেবিলে বসে খেতে দেখা যায়নি। ফাগুন প্রায় সময় ওর নিজের ঘরেই লাঞ্চ ডিনার সেরে ফেলে। আপাত দৃষ্টিতে ফাগুনকে ভীষণ হাসি খুশি একটি মেয়ে দেখলেও তার দুঃখের গল্পগুলো শুধু জানে সুফ। ফাগুনের আদরের কুকুর 6টি বছর ধরে ওকে পালন করে, আটকে রেখে না। সেদিন ভাত ঘুম হয় না। স্নুপির সঙ্গে সুখ দুঃখের নানান গল্প করতে করতে সন্ধ্যের আগমন ঘটে। এবারই সবার সঙ্গে পরিচয় তো ঘটল। এবার চলুন ও বাড়ির 3 জনের সঙ্গে পরিচয় করিয়ে দেই। দিগন্ত, পুরো নাম দিগন্ত আহসান, ওর বাবা হামিদ খান। কি অবাক হচ্ছেন এই ভেবে যে বাবার নামের শেষে খান আর ছেলের নামের শেষে আহসান? অবাক হওয়ার মতোই বিষয়। এর পেছনে আছে ছোট্ট একটা গল্প। দিগন্তরে খানটা একটি কেন যেন পছন্দ নয়। তার মতে তার নামের সাথে এটা যায় না, মেশে না। আজকাল নিজের নাম নিজেই রাখে কত শত মানুষ। ঠিক তেমনিভাবে দিগন্তর নামের শেষে আহসানটা একটিও জুড়ে দিয়েছে সে। 3 রুমের বড় ফ্ল্যাট জুড়ে এই 2 জন মানুষেরই বসবাস। বাবা একটি রুমে থাকেন, দিগন্ত অন্য রুমে। বাকি যে রুমটা পড়ে আছে সেটার বইপত্র দিয়ে ঠাসা।
জমিলা খালা প্রায়শই চিল্লাচিল্লি করেন। শত শত বই গুছিয়ে পরিষ্কার করে রাখা কি কম কষ্টের কথা? দিগন্তকে বারবার বলেন অপ্রয়োজনীয় বই বিক্রি করে দিতে। দিগন্ত কানে তোলে না, তার কাছে সবই প্রয়োজনীয় বই। ফাগুন আর বাবার মধ্যে সম্পর্ক যেমন খাপছাড়া ছন্নছাড়া, দিগন্ত আর ওর বাবার মধ্যে সম্পর্কটা ততটাই মধুর, বন্ধুসুলভ। বাবা ছেলের কলতানে মুখরিত থাকে সবসময়। এজন্য দুই বন্ধুর, যাদের বয়সটা শুধু উঁচু নিচু, মনের দিক দিয়ে দুজনেই একই সমান। জমিলা খালা তো প্রায় বলেন, আফাই গেছে ভালোই হয়েছে, বাচ্চা থাকলে আপনাগো ফাগলামি দেখিয়া এমনি স্টক খাইতো। খালার কথা শুনে বাবা ছেলে দুজনে হা হা করে হেসে ওঠেন। জমিলা খালা যার ফরনাইম বিরক্ত হয়ে রান্নাঘরে চলে যান। রাত গাঢ় হচ্ছে ধীরে ধীরে। ফাগুন ঘরের জানালাটা খুলে অপেক্ষা করছে স্নুপির জন্য। সে ফাসিল টপকে কার্নিশ দিয়ে কি করে যেন উঠে চলে আসে। একটা পুরনো প্লেটে কিছু ভাত ডাল দিয়ে মাখানো স্নুপির জন্য রেখে দিয়েছে, ডেকে এলেই খেতে দেবে। খোলা জানলা দিয়ে রাতের আকাশ দেখছে ফাগুন। মাঝে মাঝে হয় না, কোনো কারণ ছাড়াই মনটা বিষণ্ণতায় ডুবে যায়। ফাগুনের মনটা আজ আধারে ডাকা, কোনো কারণ নেই, তবুও কান্না পাচ্ছে। অদ্ভুত কাণ্ড। ফাগুন নিজের মূর্ছহীন দেখে অবাক হয় মাঝে মাঝে। এতটা মানুষ সেকেন্ডে এত পরিবর্তন হতে পারে কি করে? হোফ, শব্দ হলো, যার অর্থ সরে দাঁড়াও, আমাকে ভেতরে আসতে দাও। ফাগুন মুচকি এসে সরে দাঁড়াতেই মোটাসোটা বাদামি শরীরখানা নিয়ে জাম্প করে ভেতরে ঢুকলো স্নুপি। সে জানে কোথায় তার খাবার রাখা হয়। সেখানে গিয়ে মুখ দিয়ে ঠেলে ডাকনা সরিয়ে খেতে লাগলো আপন মনে। ফাগুন ধীর পায়ে কাছে এসে এক হাঁটু উঁচু স্বরে বসলো। স্নুপির নরম পশমি শরীর খানায় আদুরে হাত বুলিয়ে দিল। প্রশ্ন করলো, আজকে খিদে বেশি লেগেছে বুঝি? হুফ। খাওয়ার মাঝে মাথা জাকিয়ে প্রত্যুত্তর করে স্নুপি। ফাগুন খিলখিল করে চাপা স্বরে হেসে উঠল। জোরে হাসলে পাশের ঘর থেকে বাবা শুনতে পেয়ে চিৎকার শুরু করবে। দিনের বেলা বাবা থাকে না বলে যেমন খুশি তেমন উড়া গেলেও রাতের বেলা নিজেকে খোলসে ঢুকিয়ে নেয় সে। বাবার রাগ হয়, এমন কাজ ভুলেও করে না ফাগুন। তবুও বাবার সামনে পড়ে গেলেও অহেতুক চিৎকার করে বলবে, সারাদিন শুধু ঘোরাঘুরি, পড়াশোনা নেই। ফাগুন বোঝে না কেন বাবা মিলি আফাকে এত আদর করেন আর তাকে বকেন সারাক্ষণ। মিলির আফার চেয়েও সে সুন্দর, কিন্তু পড়াশোনায় মিলি আফার মতো অতটা ভালো না। এটাই কি তবে বাবার অনাদর পাওয়ার একমাত্র কারণ? ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ভাবনার লাগান টেনে ধরে সে বিছানায় গিয়ে গুটিসুটি ফাঁকিয়ে শুয়ে পড়ল। ক্ষণিক পর গায়ের সঙ্গে আরও একটি শরীর মিশে যেতে দেখে বুঝলো স্নুপি আজ কোথাও যাবে না, রাতটা ওর সাথেই কাটাবে। ফাগুনের আনন্দ হয়, গল্প করার সাথী পাওয়া গেছে। মিলিয়াপা আলাদা করে থাকেন, মাঝরাত অবধি পড়ে, বেলা করে ঘুম থেকে ওঠেন। বাবা কত প্রশংসা করে। ফাগুন ওর ঘরে শুলে নাকি তার পড়া হয় না, তাই স্টোর রুম যাবতীয় ছোট্ট এই রুমটা ফাগুনের ভাগ্যে পড়েছে। ফাগুনের অবশ্য তাতে মন খারাপ নেই, থাকার জন্য একটা আলাদা ঘর পাওয়া গেছে, এই তো বড্ড বেশি। হ্যাঁ রে স্নুপি, তুই রোজ এই শুটকিটার সাথে কি করিস? আমি কিন্তু ছাদ থেকে সবই দেখি। কপ্ট রাগ নিয়ে প্রশ্নখানা ছুটতে বিশ্বস্ত পানিটা মুখ গুজে দেয় ফাগুনের কোলের ভেতর, যেন লজ্জা পেয়েছে, মাপ চাচ্ছে। ফাগুন ঠোঁটে হাসে, স্নুপির পেটের উপর হাত বুলাতে বুলাতে বলল, আজকে নতুন একজনের সাথে পরিচয় হয়েছে জানিস? ওনার নাম দিগন্ত, পাশের বাড়িতেই থাকে। আমার সে অনেক বড়, লম্বা, গায়ের রংটা তামাটে, কিন্তু ওনার চোখে দুটো ভীষণ সুন্দর। আর গলার স্বর, উফ, এত ঘন কণ্ঠস্বর আমি এর আগে শুনিনি রে স্নুপি। ওনার সাথে কথা হওয়ার পর থেকে আমার পেটের ভেতর বুদবুদ করে রে যেন। খালি মনে হয় উনি আমার আশেপাশেই আছেন, দেখছেন। এমন কেন হয় রে স্নুপি? তুই জানিস কিছু? স্নুপি জবাব দেয় না। হুফ জাতীয় কিছু উচ্চারণ করে ও। হয়তো ও জানে না এরকম হওয়ার কারণ কি। ফাগুন একাই বকে যায়। ঘড়ির কাঁটা তখন 11টা ছড়ায়, টের পাওয়া যায় না। এমন সময় স্নুপির গভীর শ্বাস পড়ে। ও ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে ফাগুনও ঘুমিয়ে পড়ে, আলতো হাতে ওকে জড়িয়ে। সকাল 7:30। ফাগুন দাঁড়িয়ে আছে দিগন্তের বাসার সামনে, মেইন গেটে। 8টার সময় আসতে বলেছিল ওনাকে, অথচ নিজেই আগে এসে দাঁড়িয়ে আছে। উনি নিশ্চয় 8টার সময় আসবে। এই আধা ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকবে তাহলে? ভোরে উঠে নিজের জন্য টিফিন তৈরি করে বেরিয়ে পড়তে খুব একটা সময় লাগেনি। যদি বুঝতো এখন 7:30 বাজে, তাহলে আরো আধা ঘন্টা পরই বের হতো।
এখন তো ফিরেও যাওয়া যাবে না, মা সন্দেহ করবে, আবার এখানে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। বাবা 8:30টার দিকে অফিস যান। কোনো কারণে আজ যদি আগে ভাগে বের হয়, দেখেন ফাগুন দাঁড়িয়ে আছে কলেজে না গিয়ে, তবে খুন করে ফেলতে পারেন। বাবাকে জমের মতো ভয় করে সে। দাঁত নিয়ে নখ খুঁড়তে খুঁড়তে অভ্যন্তর না পেয়ে দরজার ভেতর ঢুকে পড়ে ফাগুন। অনেকক্ষণ যাবৎ ভেতর থেকে দারোয়ান বেটা ওকেই ফলো করছিল। এবার ঢুকতে দেখে তিনি হুড়মুড়ি এগিয়ে আসেন, সন্দেহ নিয়ে তাকান, কপাল কুঁচকে জানতে চাইলেন কারে চান। মানে গলার স্বর বুঝে আসে ফাগুনের। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করা গেলে ভালো হতো, কিন্তু দারোয়ান হাবভাব দেখে বোঝা যাচ্ছে কিছুতেই দাঁড়াতে দেবে না বেশিক্ষণ। ফাগুন বলে, দিগন্ত ভাইয়াকে। কত নাম্বার ফ্ল্যাটে থাকেন তা তো জানি না, ওনার কাছে আমার একটা বই আছে, সেটা নিতেই। সন্দেহ দূর হলো না দারোয়ানের চোখ থেকে। তিনি বললেন, যান বাইরে গিয়ে দাঁড়ান, আমি খবর দিতেছি। অপমানিত বোধ করে ফাগুন, কথা বাড়ালো না, চুপচাপ বাইরে গিয়ে দাঁড়ালো। হাত ঘড়িটায় বারবার তাকাতে তাকাতেই দিগন্ত চলে এলো। একেবারে ঘুম জড়ানো চোখ, শর্টস পরা, উঠেই একটা গেঞ্জি গায়ে গলি নিয়ে দৌড়ে এসেছে। নিচে এসে ফাগুনকে দেখে জিভ দিয়ে দাঁত কাটলো সে। বইটা আনতে ভুলে গেছে। শিট। ফাগুন বলে, আসলে আমি বুঝতে পারিনি 7:30 বাজে, একটু আগে ভাগে বেরিয়ে পড়েছিলাম। এর চোখে বলে হাত দিয়ে মুখ ডলে সব ঘুম উড়িয়ে দিতে চাইল দিগন্ত। ফাগুন এদিক ওদিক তাকানোতে প্রশ্ন ছড়ল, আমার বইটা? দিগন্ত অপরাধী কণ্ঠে বলল, আমি না তাড়াহুড়ো করে নেমেছি তো, তাই আনতে ভুলে গেছি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এখনই। থাক, লাগবে না আজকে আর। কথার মাঝখানে ফাগুনের ঠান্ডা স্বর। দিগন্ত হুড়মুড় করে বলল, না না, আমি এনে দিচ্ছি তো, বললাম তো আজ লাগবে না। এবার খানিকটা শক্ত গলা। দিগন্ত চুপসে গেল। নিভে যাওয়া গলায় বলল, ওকে, আগামীকাল দিলেও চলবে। আপনাকে গরুর মতো দৌড়াতে হবে না বই আনতে। আমি গরুর মতো দৌড়াই? দিগন্ত হতভম্ব। ফাগুনের চোখ মুখ থেকে শক্তভাবে সরে গিয়ে দুষ্ট রেখা ফুটে উঠল। অন্যদিকে দৃষ্টি সরিয়ে স্মিথ হেসে বলল, আপনাকে তো গরু বলিনি, আপনার দৌড়ানোকে বলেছি। পাগল গরু যেন দিক বিদিক হারিয়ে দৌড়ায়, আপনিও সেভাবে দৌড়ে এসেছেন। সেকেন্ডের বিরতি, তারপর দিগন্তের চোখ জোড়া নিজের দৃষ্টিতে মিলিয়ে নিয়ে শুধালো, আমিও তো স্পেশাল কেউ না যে আমার জন্য এভাবে ধরে আসতে হবে। আরও 5 মিনিট অপেক্ষা করাই যেত। কি যেত না? দিগন্তর মুখে কথা নেই। সেই স্তব্ধ এই ফুসকি মেয়েটির কথার জালে ফেলে তাকে সম্মানিত করে দিয়েছে। ফাগুন মিটিমিটি হাসছে। তার ঝিলমিল করতে থাকা চোখ দুটি দিগন্তকে অন্যরকম আনন্দ দিল। মনে হলো এই চোখ জোড়া সৃষ্টি হয়েছে হাসি খুশি থাকার জন্য। এই চোখ জোড়াতে কখনো বর্ষা নামতে পারবে না, দিগন্ত নামতে দেবে না। গলা খাকারি ফাগুনের। দিগন্ত সম্মিত ফিরে পায়। ফাগুন হালকা হেসে বলল, আজ আসি, কলেজের দেরি হয়ে যাবে। দিগন্ত ঠোঁটেও হাসি ফুটে উঠল। ফাগুন চলে যেতে নিলে আজকের নিজের অজান্তেই প্রশ্ন করল, কোন কলেজে পড়ো তুমি? ফাগুন পেছন ফিরে ব্রু কুঁচকালো, তা জেনে আপনার লাভ কি? বন্ধু কোথায় পড়ে তা আরেক বন্ধু জিজ্ঞেস করা বারণ বুঝি? ভালোই কথা জানেন। ফাগুনের ঠোঁট ভাঙে হাসিতে, খলখল হাসি দিগন্তের প্রাণ ভিজিয়ে দিল। কলেজের নামটা বলে আবার পা বাড়ালো ফাগুন। দিগন্ত পেছনে আস্তে আস্তে ফিরে প্রশ্ন ছিল, ছুটি হবে কয়টায়? হাঁটা থামালো না। হাঁটতে হাঁটতে পেছনে তাকিয়ে ফাগুনের জবাব, আমাদের কলেজের সামনে ছেলেদের দাঁড়ানো নিষেধ, দাঁড়ালে ধরে নিয়ে বেদম কেলানি দিবে। অনেকদিন যাবৎ হাত পা ব্যথা করছে, একটু কেলানি খেলে মন্দ হয় না কিন্তু। পাল্টা জবাব শুনে ফাগুনের পা জোড়া থেমে যায়। দিগন্ত থামলো। তার চোখে দিক দিক কি যেন জ্বলছে। এই চোখ জোড়া সম্মোহনের মতো আমন্ত্রণ জানাচ্ছে ফাগুনকে। কিসের আমন্ত্রণ? ফাগুন দ্রুত নজর সরিয়ে নিয়ে দ্রুততার সঙ্গে বলল, আমি আসি। তারপর এক মুহূর্ত না থেমে লম্বা লম্বা পা ফেলে গলির মোড় ঘুরল। রেখে গেল আরও একটি থমথমে মুখ। মেয়েটা বারে বারে এরকম পালিয়ে যায় কেন দিগন্তর থেকে? দিগন্ত বুকের বাঁ পাশে হাত বুলায়, ভিড় করে বলল, আজ যেতে দিচ্ছি, একদিন দেব না। বেজা চুলের মতো
ফেলো মেগেলের দল যাত্রা করেছে ক্ষণিকে। ফাগুনের কলেজ ছুটি হয়েছে। দুহাত ব্যাক করে উঁচু চুলিটা এদিক সেদিক নাড়িয়ে ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে সে। তার মন জানে দিগন্তের সাথে আবারও দেখা হবে। বাড়ির সামনে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে, কিন্তু দিগন্তর বাড়ির সামনে কারো দেখাই পাওয়া গেল না। চেহারা জিলিমিলি মুহূর্তেই উবে গেল। দিগন্ত কোথায়? পরক্ষণে উত্তর এলো বেতর বাড়ি থেকে। সে কি তোমায় বলেছে যে তোমার জন্য অপেক্ষা করে থাকবে, নাকি সে তোমার কিছু হয় এত কেন ভাবো সবসময়? কিন্তু আরেক মন মানতে নারাজ। অল্প কিছু ঘন্টা পরিচয়ের, অথচ কি তীব্র টান। ভালো করে চেনে না, জানে না, অথচ তার সাথে মন বাঁধতে উচাটন ভেতরটা। কি অদ্ভুত প্রেমের সংজ্ঞা। গুমট মুখটা নিয়ে ক্ষণকাল তাকে তুকি পেরেও কোথাও দিগন্তর দেখা পাওয়া গেল না। অগত্যায় এক মুঠো মন খারাপ নিয়ে বাড়ির দিকে এগুলো। ছাদের রেলিং ঘেঁষে নিচে হয়ে থাকা দেহটা এবার ঝুঁকি দিল পূর্ণরূপে। ফাগুন তাদের বাড়িতে ঢুকে গেছে। দেহটা চেহারা উজ্জ্বল, ঠোঁটে জ্যান্ত হাসি। প্রথম দেখায় যাকে ভালো লেগে গেছে সেও যে তাকে পছন্দ করে এটা মোটামুটি না, পুরোটাই নিশ্চিত দিগন্ত। তবে আর দেরি কেন? মনের কথাটা বলে বন্ধুত্ব আগানো যায় না? এই বন্ধুত্ব গড়াতে গড়াতে কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয়। বিজয়িনী ভঙ্গিতে ঘরের দিকে পা বাড়ালো সে। আজকে ফাগুনের সামনে নিজেকে ধরা না দিয়ে ফাগুনের অনুভূতির সাক্ষাৎ পাওয়া গেলে এই জন্য ভীষণ আনন্দিত সে। কলেজ ব্যাগটা টেবিলের উপর রেখে নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ফাগুন। ক্লান্ত সে, মুখটা ঘামে ভেজা। গদ্দরটা ফ্যান চলছে, অথচ গরমের কমতি নেই। পাল্লা দিয়ে বেড়ে চলা গ্রিন হাউস গ্যাসের এই সমস্যা। ফ্যান আর কতই বা পারবে লড়তে। বড় আপার ঘরে এসি এসে অবশ্য। ফাগুন নাকি ভার্সিটিতে উঠলে তার ঘরেই লাগিয়ে দিবে বাণীতে বাবা। কিন্তু ফাগুন জানে এসির হিমশীতল হাওয়ায় ঘুমানোর কপাল তার কোনো কালেই হবে না। এই বলা পর্যন্তই শেষ। আপাকে যে কেন এত ভালোবাসেন বাবা? একটা পরিচিত মুখ উকি দিল। গম্ভীর কণ্ঠটি নাড়িয়ে বলল, আমার ঘরে আয় একটু। ফাগুন তড়িতে উঠে বসলো। মিলি আপা কথাটা ছড়ে দিয়ে চলে গেছে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ক্লান্ত শরীরটাকে টেনে টুনে মিলির আপার ঘরে গেল ফাগুন। এসি চলছে, আরাম লাগছে খুব। বিছানার উপর বসতে চোখ জোড়া ঘুমে বুঝে আসতে চাইল ফাগুনের। মিলি আপা পড়ার টেবিলে বসা, তার চোখের সামনে ল্যাপটপের স্ক্রিন। টকটক করে কিছু একটা টাইপ করছে। ফাগুন এই সুযোগে একটু শুয়ে নিল। কিন্তু কেন ডাকলো মিলি আপা? কি কারণ? কি বলবে? একবারও সেসব নিয়ে প্রশ্ন করার মাথায় এলো না তার। ক্ষণকাল কাটে। নিজের কাজ শেষ করে বিছানায় এলোমেলো শুয়ে থাকা ফাগুনের দিকে তাকালো মিলি। ফাগুনের চোখ জোড়া বন্ধ, ঘন শ্বাস পড়ছে। ফাগুন কি ঘুমিয়ে পড়লো? বিরক্ত হয় মিলি। ভ্রু কুঁচকে চোখের চশমাটা ঠিক করে হেঁড়ে গলায় বলল, ফাগুন, এই ফাগুন। ফাগুনের হঠাৎ আসা ঘুমটা হঠাৎ করেই চলে গেল। ধর্মড়িয়ে উঠে বসলো সে। এক হাতে চোখ ডলতে ডলতে জবাব দিল, বলো আপা, আমি তোকে ঘুমানোর জন্য ডাকি নাই এখানে। চিবিয়ে চিবিয়ে বলল মিলি। সে যার ফরনাই বিরক্ত, খানিকটা রাগও। কিন্তু কেন? ফাগুনের ঘুম ঘুম ভাবটা এবার কেটে গেল পুরোপুরিভাবে। সে স্পষ্ট চেয়ে নিচু গলায় বলল, সরি আপা, কলেজ করে আমি টায়ার্ড আসলে। বাদ দে। রাগ চাপিয়ে গম্ভীর কণ্ঠটি নাড়ল মিলি। ফাগুন প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা কেন ডাকলে? কিছু বলবে? ছট করে সোজা হয়ে বসলো মিলি। তীক্ষ্ণ চোখে ফাগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন চলল, বাসার ওই ছেলেটার সাথে কি সম্পর্ক তোর? আমার? অবাক ফাগুন। দিগন্তের কথা আপা কিভাবে জানলো? সর্বনাশ, আব্বু আম্মু জানলে পারলে রক্ষে নেই। তড়িগড়ি করে ফাগুনের উত্তর, কোনো সম্পর্ক নেই আপা। কার কথা বলছো তুমি? দিগন্ত ভাই? ও, ওর নাম তাহলে দিগন্ত? অস্ফুট বাক্যবান। কিন্তু ফাগুনের কানে গেল। সে নতমুখে বলল, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছটকা ভাঙে মিলির। কি যেন ভাবছিল সে। তাহলে এত হেসে হেসে কথা বলছিলি কেন সকালবেলায়? আর সে তোর পিছু পিছে যাচ্ছিল কেন? ঘটনা কি ফাগুন? তুই কি চাস আব্বু আম্মু জানো কি সব? জানতে পারলে কি হবে তার আইডিয়া দেব আমি? না আপা, প্লিজ বিশ্বাস করো, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার কাছে একটা বই পাই আমি, ওটা নিতেই সকালে কথা বলছিলাম। আর উনি এমনিতেই ফাজলামো করছিল আমার সাথে, এইটুকুই। একটু থেমে ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ফের বলল ফাগুন, আর উনি কত বড় আমার চেয়ে? ওনার সাথে আমার যাই বলো
একদম যায় না। গুড, ভেরি গুড, বোঝার জন্য এটা তোর সাথে ওনার একদমই যায় না, যায় না, যায় না। খালি সৌন্দর্য আছে বলে যাকে তাকে নিজের আশিক ভাবিস না, খবরদার। আজকে বারান্দা থেকে আমি না দেখে আব্বু বা আম্মু কিন্তু দেখতে পারতো। আই এম সরি বলে মুখটা যত সম্ভব নিচু করে নিল। মিলি ঠোঁটে হাসে, একটা নাই নাই হাসি। ল্যাপটপে আঙ্গুল ভুলাতে ভুলাতে বলল, তুই আমার ছোট বোন, তোর ভালো চাই সব সময়। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আদার কিছুতে জড়িয়ে যাস না। আচ্ছা। গুমট কণ্ঠস্বর, মনটা বিষিয়ে যাচ্ছে। ফাগুন উঠে দাঁড়ালো। আমি আসি আপা। আয়। অনুমতি পেয়ে দ্রুত গছাড়ে ফাগুন। ও চলে যেতে মিলি ঠোরজোড়া হাসিতে ভরে উঠল। ফেসবুকে ঢুকে দ্রুত দিগন্ত নাম দিয়ে সার্চ করলো। অনেকগুলো আইডি। কোনটা দিগন্তের কে জানে। আপু, গেল গেল গেল, আমার সব কাপড় ভিজে গেল। বলি, আমি কি এ ঘরের চাকরানি? আমার একার উপর দায়িত্ব সব কাজের। একটু শুয়েছি, কারো কোনো খেয়াল নেই আমার উপর। নীলুফার বিছানায় শুয়ে শুয়ে চেঁচাচ্ছেন। বাথরুম ছেটে গেল। তাতেই ফাগুনের উঠে চোখ মেলতে দেরি, দৌড় দিতে দেরি হয়নি। আর কয়েক সেকেন্ড দেরি হলে মা এসে গায়ের উপর বসিয়ে দিতেন। তার সাথে কেন এত অবিচার? মিলিয়ে আপাও তো ঘুমিয়ে। কই, তাকে তো কেউ বিরক্ত করে না। সব সময় সব কিছু দোষ বকা সব কেন ফাগুনের জন্যই তোলা। জুমজুমিয়ে বৃষ্টি নামছে। ছাদে গিয়ে বৃষ্টির অবস্থা দেখে হতাশ ফাগুন হাল ছেড়ে দিয়েছে জামা কাপড়ের। ইতিমধ্যে সবই ভিজে গেছে, তাই দৌড়াদৌড়ি করে তোলার দরকার নেই। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বৃষ্টিতে কাবু হয়ে একে একে জামাগুলো তুলছিল আর একটা ছোট বালতিতে রাখছিল। এগুলো ভেজার জন্য মা তাকে ধুসবে, তারপর বলবে শাস্তি হিসেবে সব ধুয়ে শুকিয়ে আনতে। ফাগুন জানে তার মন এতটাই খারাপ যে সামনের বিল্ডিংয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ানো কৃষ্ণ চোখের অধিকারীকে দেখেই পড়ল না। দিগন্ত কয়েক সেকেন্ড অপলক চোখে দেখে গেল ফাগুনকে। ফাগুনের ঠোঁটে হাসি নেই, বৃষ্টিতে ভেজার আকুলতা নেই। দিগন্ত এগিয়ে এলো, নিজেও বৃষ্টিতে ভিজে রেলিংয়ের কাছে গেল। তার ঘন গলার স্বরটি নাড়িয়ে বলল, আজ পরীর মন খারাপ কেন? আচানক কথায় চমকে উঠল ফাগুন। হাত থেকে বালতি ছিঁড়ে পড়ল। কিছু কাপড় জমিনে পড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে আসে তার। দিগন্তের দিকে তাকিয়ে দমক লাগানো মুহূর্তে। আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে ভয় দেখায় কেউ? ধুরো, বলতে বলতে নিচ থেকে বালতিতে পানিতে জড়াজড়ি কাপড়গুলো তুলে আবার বালতিতে ভরতে লাগলো। আজকে পিঠে লাল পড়ে কিনা মায়ের, এই কে জানে। দমেক খেয়ে কোনো হেলদোল নেই দিগন্ত। সে নির্বিশেষ সে ঠোঁট হালকা হাসি ফুটিয়ে বলল, আজ কেমন গৃহিণী গৃহিণী লাগছে তোমাকে ফাগুন, কেমন বউ বউ। হাত থমকে গেল। কিছু একটা কান দিয়ে ঢুকে হৃৎপিণ্ড গিয়ে আঘাত করলো। অদ্ভুত সাহনি নিয়ে ফাগুন তাকালো দিগন্তের দিকে। দিগন্ত উচ্চ শব্দে হেসে উঠল। ইসিরে, লজ্জায় দেখি লাল হয়ে গেছে এইটুকুতেই। আরও যা যা বলার বাকি তা শুনে কি করবে তুমি? ফাগুন চোখ সরিয়ে নতমুখে কপট দমকের মতো করে বলল, যান, আপনি অনেক পছন্দ। নিজের মানুষের কাছে ভালো কি খারাপ কি? আমি আপনার নিজের মানুষ। যদি বলি মজা করলাম। উজ্জ্বল মুখটা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। কপালে বাজ ফেলে রাগ মুখ করে বলল ফাগুন, তাহলে আমিও মজা করেছি? আপনিও আমার কেউ না? যান। তাই? বুকের উপর হাত রেখে বলতে পারবে আমি তোমার কেউ না? কেঁপে ওঠে ফাগুন। এই কথা সে কখনোই বলতে পারবে না। দিগন্তে তার কতটুকু জায়গা দখল করে ফেলেছে ইতিমধ্যে তা বোঝানোর মতো নয়, কিন্তু স্বীকারও যে করতে পারবে না। একদিনের দেখায় কেউ কাউকে ভালোবাসতে পারে? শুনলে লোকে হাসবে। নিজের অতি দামি ভালোবাসাকে অন্যের হাসির পাত্র করতে চায় না ফাগুন। সে প্রসঙ্গ পাল্টে বলল, আগামীকাল ঠিক 8টায় আসবো আমি। আমার বইটা দিয়ে দিয়েন। আমার প্রশ্নের উত্তরেই ঘন কণ্ঠস্বর, সে মাদক ভরা ছাউনি। বৃষ্টির ছন্দে অনুভূতিদের ভেড়াজালা আটকে থেমে থেমে কেঁপে উঠছে ফাগুন। 2 কদম পিছিয়ে যেতে যেতে বলল, আমি যাই, মা বকবে। তারপর পেছন ঘুরে এক দৌড়ে সোজা বাসায়। দিগন্ত হেসে উঠল। ভারী মজা পাচ্ছে সে। মেয়েটা অদ্ভুত। প্রেম ভালোবাসার কথা উঠলে পালায় শুধু। নিজেকে এত গোপন করতে চায় কেন? কিসের দ্বিধা তার? ফাগুনের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছে দিগন্ত। সেই ভালোবাসার বাড়ি ভাতে সিক্ত হতে চায় সে। কিন্তু মেয়েটা ধরা দিল তবেই না। এরপরের রাতটা কেটে গেল নির্ঘুম।
সারা রাত কেঁদে কেঁদে শিয়রের ভালিশটা ভিজিয়ে ভোরের দিকে উঠে পড়ল ফাগুন। অজু করে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর দরবারে একটি প্রার্থনা করল তার, মানুষটা যদি তার হয় তাহলেই যেন ভালোবাসার বৃষ্টি নামে, নইলে অবেলাই এই প্রেম অবেলাই হারিয়ে যাক। যাকে পাবে না তার জন্য ভালোবাসা না আসুক। ভালোবাসা একা আসে না, দুঃখ কষ্ট নিয়ে আসে। এত দুঃখ কষ্ট সইবার মতো প্রাণ ফাগুনের নেই। যদি কেঁদে হালকা হওয়ার জন্য তার কাঠটা পাওয়া যায় তবে কান্না আসুক, নইলে চলে যাক, দূরে বহু দূরে চলে যাক। এসব অনুভূতি এদের সাথে লড়াই করার মতো শক্তি যে ফাগুনের নেই। আল্লাহর দোয়া বোধহয় কবুল করলেন। দিগন্ত থেকে বই আনতে গেলে দিগন্তকে পাওয়া গেল না। দারোয়ান একটা বই আর একটা কাগজ বের করে দিয়ে বলল, ধরেন ভাইজান, আপনারা এটা দিতে কইছে। ফাগুন অভিজয়ের মতো ধরল, মুখ ফুটে একবারও জিজ্ঞেস করতে পারলো না ও কোথায়, কেন এলো না আজ দেখা করতে। ফোলা মুখ, কান্নায় টলমল চোখ জোড়াও একটা ভাঙ্গা মন নিয়ে কলেজের দিকে ধীরে ধীরে এগিয়ে চলল ফাগুন। বইটা ভেগে পড়ে কাগজটা মেলে ধরে পড়তে শুরু করলো। খুব সুন্দর হাতের লেখা। অচিন পাখি, দৌড়তে গিয়েও দৌড়তে নাহি পারি। প্রথম দেখায় ভেবেছিলাম আমি বন্ধু তোমারই, ভাবিনি তো আমার ভাবনায় এত বড় ভুল। ভালো থেকে সুখে থেকো অচিনপুরের ফুল। শেষ সিরকুট, আর কোথাও কিচ্ছু লেখা নেই। ফাগুন রাস্তায় জমে গেল, উল্টো পাল্টে বারবার কাজখানা দেখল। না, কোথাও আর কিচ্ছুটি লেখা নেই। তবে কি যে ভালোবাসা আসতে চলেছিল তা আসার আগেই হারিয়ে গেল। তবে কি আল্লাহ কবুল করে নিয়েছেন ওর দোয়া? দিগন্ত বোধ হয় ওর কপালেই ছিল না, তাই কিছু একটা হওয়ার আগেই হারিয়ে গেল। ভালো, বিড় করে বলল ফাগুন। দুমড়ে মুচড়ে কাগজটা ফেলে দিতে গিয়েও ফেলল না। মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরে টলটলে চোখ নিয়েই কলেজের দিকে হাঁটতে লাগলো ফাগুন। 2 দিন কেটে গেছে ফাগুনের কাছে, দীর্ঘ 2 দিন। এই 2 দিনে দিগন্ত আর দেখা পায়নি একবারও। দিগন্তকে ছাদে আসতে দেখা যায়নি, তার বাসার সামনেও দেখা যায়নি। বাহির থেকে স্থির ফাগুনকে দেখে বোঝার উপায় ছিল না সে কতটা ছটপট করছিল ভেতরে ভেতরে। দিগন্তকে এক ফলক দেখার আশায় সকাল 7:30 থেকে 8টা অবধি এক নাগারে দাঁড়িয়ে থাকতো, কোনো ভয় ছাড়াই। ফলাফল শূন্য। রাতের ঘুম উড়ে গেছে। স্নুপিকে আগের মতো আদর করতেও মন লাগে না। স্নুপি ঘেউ ঘেউ করে বাড়ি মাথায় তোলে, আদর চায়। ফাগুন একটা ধমক দিয়ে সরিয়ে দেয় তাকে। এ যেন অন্য এক ফাগুন, ডানাভাঙ্গা চুড়ির মতো উড়ার জন্য চটপট করছে। বাড়ির কেউ ফাগুনের পরিবর্তন না বুঝলেও মিলিয়াপা বুঝল। 3য় দিন কলেজ থেকে ফেরার পর আগের মতোই ফাগুনকে তার রুমে ডেকে নিল। এসির ঠান্ডা বাতাসে গা জুড়ালে মন জুড়ালো না। স্থবির মতো দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবে আপা? বস আগে, আদেশ করে মিলি। ফাগুন যেন শুনলই না, দৃঢ়চিত্তে বলল, গোসলে যাব। কি বলবে বলো। রাগ হয় মিলির। এর আগে এভাবে মুখের উপর তর্ক করেনি ফাগুন। নিজের রাগটা চেপে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে দিল, কি সমস্যা তোর? ইদানিং কেমন পাগলের মতো করিস? কিছু হয়েছে? ফাগুন স্পষ্ট চোখে তাকালো। না, কি হবে? কিছুই না। লুকোস না। তোর চোখ এত লাল কেন? রাতে ঘুমাস না? ঘুমাই, এমনিতেই লাল। ফ্রেশ হলেই ঠিক হয়ে যাবে। আমি চাই আপা। বলে এক পা বাড়াতে পেছন থেকে মিলি বলে উঠল, এই ফাগুন, তুই নেশা টেশা করিস নাকি? ফাগুন চমকে পিছন ফিরে তাকালো। আজব, এগুলো কি বলতেছ? তোর চোখ মুখ লাল, এই জন্য আমি নেশা করি? আজম চিৎনা ভাবনা তোমার আপা। অনেকক্ষণ ধরে তোর চাটাং চাটাং কথা শুনতেছি। আগ বাড়িয়ে ডাকি দেখে ভাব বেড়ে গেছে নাকি? আচানক মাথায় ছড়া রাগটাকে দমানোর চেষ্টা করলো ফাগুন। পারছে না। তার কেন যে এত মেজাজ গরম হচ্ছে কথায় কথায় কে জানে। কোনো মতে আসি বলে রুম থেকে বেরিয়ে এলো সে। সোজা বাথরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে কলেজের জামা কাপড় পরা অবস্থাতেই ভিজতে শুরু করলো। ভিজতে গিয়ে একসময় চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফাগুন টের পেল না। মনের উত্তাপগুলো কেঁপে উঠেছে, সেগুলো আর আটকানো যাচ্ছে না। জড়ছে, জড়ুক। মনের অশান্তি থেকে মুক্তি চাই সে। আরও একটা দিন কেটে গেল। ফাগুনের চেহারার দিকে এখন আর তাকানো যাচ্ছে না। মনে হয় যখন তখন 2 চোখ ভেঙে বৃষ্টি নামবে।
আলু থালু চুল, মলিন চেহারা, শুষ্ক ঠোঁট, টলটলে দিঘির মতো একজোড়া চোখ নিয়ে ভূতের মতো ছাদে গিয়ে অপেক্ষা করে সে। দিগন্তকে একটিবার যদি দেখা যায়, না দেখা যায় না। উত্তপ্ত রোদে চুলের ভেতর থেকে ঘাম পড়ে শুইয়ে শুইয়ে, তবুও দিগন্তর দেখা নেই। ফাগুনের বুকে আগুন অনুভূতি জ্বালিয়ে দিয়ে নিজে আরামে বসে আছে। না, এটা হবে না, তাকে এত আরামে থাকতে দেওয়া যাবে না। ফাগুন অন্তত দিবে না। ফাগুন চুপচাপ বিল্ডিং থেকে বেরিয়ে এলো। এখন বিকেল, সোজা গিয়ে ঢুকলো দিগন্তর বিল্ডিংয়ে। ভাগ্য ভালো দারোয়ানকে দেখা গেল না। কিন্তু কোনটা দিগন্তের বাড়ি? এতগুলো ফ্ল্যাট। সিঁড়ির উপর চুপচাপ দাঁড়িয়ে রইল ফাগুন। জোকের মাথায় তো চলে এসেছে, কিন্তু যাবে কই এখন? এমন সময় একজনকে নিচে নামতে দেখা গেল। ফাগুন ফিট সোজা করে দাঁড়ালো, চোখ মুখে স্বাভাবিকতা ফুটিয়ে তুলে নেমে আসা মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটা প্রশ্নবিদ্ধ চোখে ফাগুনের ঠিক সামনেই থমকে দাঁড়ালো। একটু সাহায্য করবেন আপু? দারোয়ান কোথায় বলতে পারলেন? মিষ্টি রিনরিন কণ্ঠ ফাগুনের, আহ্লাদে গদগদ। তাকে যেন কোনোভাবেই কেউ সন্দেহ না করে, তাই কথার টোন পাল্টেছে। মেয়েটির কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ। খানিকটা বিরক্ত নিয়েই বলল, আমি কিভাবে বলবো? আর তুমি কে? আমি দিগন্ত ভাইয়ার কাছে আমার বই নিতে এসেছি, কিন্তু ওনার ফ্ল্যাটটা চিনি না, দারোয়ানকেও পাচ্ছি না জিজ্ঞেস করার জন্য। আপনি কি দিগন্ত নামের কাউকে চেনেন? মেয়েটার চোখে মুখে সন্দেহের চাপ। ফাগুন সাফাই গাইল, ভাইয়া আমাকে বোনের মতোই ভালোবাসে। ওনার থেকে আমি অনেক বই নিয়ে পড়ি, উনিও আমার থেকে বই নেন। একটা বই আছে ওনার কাছে, ওটা একটু আর্জেন্ট দরকার, তাই আমি নিজেই এসেছি। আপনি যদি জানেন ওনার ফ্ল্যাট কোনটা, তাহলে একটু উপকার হতো আপু। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মেয়েটা বলল, বিটু ওই ফ্ল্যাটেই থাকে। নাম কি তোমার? আগে তো দেখিনি। কই থাকো? পাশের এলাকায় আপু। আমার নাম লিলি। আমি এর আগে আসিনি এই এলাকায়। ও আচ্ছা, ঠিক আছে বলে মেয়েটা চলে গেল। তার ফোন বাজছে। একটু তাড়াহুড়ো করেই বেরোলো। স্বস্তির নিঃশ্বাস পড়ে ফাগুনের। যাক, তাকে সন্দেহ করা হয়নি। এবার কেউ আসার আগেই দ্রুত উপরে উঠল সে। বিদুই ফ্ল্যাটের সামনে গিয়ে ক্ষণকাল দাঁড়িয়ে বেলটা টিপে দিল সাহস করে। বুকটা দুক দুক করছে তার। হঠাৎ মাথায় এলো, যদি দিগন্তর বাবা থাকে, সর্বনাশ হবে তাহলে। ফাগুনের মস্তিষ্ক বলল, এখান থেকে চলে যাওয়াই ভালো দরজা খোলার আগে। কিন্তু মন বলল, যা হবার দেখা যাবে। দিগন্ত কেন তার সাথে এমন করলো সেটার একটা বিহিত হওয়া দরকার। 7-5 ভাবতে ভাবতে দরজাটা হাট করে খুলে গেল। দীর্ঘ 3 দিন পর চোখের সামনে দিগন্ত, শর্টস পরনে, উন্মুক্ত বুক, ঘুম জড়ানো চোখ জোড়া অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে। ফাগুনের চেপে রাখা কষ্টগুলো কখন যে চিবুক স্পর্শ করলো সে নিজেও টের পেল না। যখন টের পেল, চট করে চোখ জোড়া মুছে নিয়ে মাথা নিচু করে ফেলল। ভেজা গলায় প্রশ্ন ছুড়ল, আপনি এমন কেন করলেন আমার সাথে? তুমি এখানে কেন? পাল্টা প্রশ্ন পান দিগন্তের। একটা হাত বাড়িয়ে প্রায় ছোঁ মেরে ফাগুনকে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দিল। ফাগুনের পিঠ বেয়ে শীতল শিহরণ বয়ে গেল। ভয়ে আর আড়ষ্টতায় ঝুমে গেল মুহূর্তে। দরজা আটকে ফাগুনের দিকে তাকিয়ে ছাপা স্বরে ধমক মিশিয়ে দিগন্ত বলল, তুমি এখানে কেন এসেছ? কেউ দেখে ফেললে কি মনে করতো? মাথায় কোনো কমন সেন্স নেই? অপমানে চোখের পানির বেগ বাড়তে লাগলো। না, নেই, কোনো কমন সেন্স নেই। কেউ ভালোবাসায় ফেলে হুট করে হারিয়ে গেলে তখন মানুষের কোনো কমন সেন্স থাকেও না। সমান তালে প্রত্যুত্তর করে ফাগুনও, আমাকে ভালোবাসো তুমি? সত্যি? ঠান্ডা গলা, সেই ঘন গলার স্বর ফাগুনের ভেতরটা কাঁপিয়ে তুলল। এবার আর পালানো না ফাগুন। নিজের অনুভূতিগুলোকে এড়িয়ে চলল না। মাথা নিচু করে রেখে যতটা সম্ভব আস্তে করে বলল, বাসি। প্রায় ফিসফিস করে বলল। দিগন্ত শুনতে পেল তার ঠোঁটের কোণে অল্প একটু হাসি। এই শিকারটা করানোর জন্যই আমি হারিয়ে গেছিলাম মেয়ে। ফাগুন বাকরুদ্ধ। তার মুখ থেকে শোনার জন্য 3 দিন দূরে দূরে ছিল। অবাক সে ফাগুন প্রশ্ন করল, যদি আমি স্বীকার না করতাম কোনোদিন, তাহলে ভেবে নিতাম তোমার মনে আমি নেই, আর আগাতাম না তখন। একটা সাধারণ সাক্ষাৎ ভেবে এড়িয়ে যেতাম সব কিছুকে। বাহ, কত স্বার্থপর আপনি! নিজের জন্য আমাকে এতটা কষ্ট দিলেন।
ভালো। ফাগুন বেজা কণ্ঠে অভিযোগ করল, দেখি সরুন, আমি বাড়ি যাব। বলে দরজার দিকে এগোতেই থাবা মেরে তাকে নিজের বুকে খুব কাছে মিশিয়ে ধরল দিগন্ত। মাদক ভরা গলায় বলল, আসছো নিজের ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়। মানে কি? চোখ বড় ফাগুনের। দিগন্ত বুঝতে পেরে তাকে ছেড়ে দিল দ্রুত। তড়িঘড়ি করে বলল, প্লিজ নেগেটিভ মাইন্ডে নিও না। ফাগুনের মন খারাপ সরে গিয়ে এক মুঠো রোদ উকি দিচ্ছে মনের আকাশে। সে একটু দূরে সরে দুষ্টুমি নিয়ে কোমরে হাত চেপে বলল, আপনি আমাকে একা পেয়ে এভাবে যেতেন ধরছিলেন কেন? আপনি এরকম হবেন আমি ভাবতেও পারিনি। ছি। দিগন্ত হতভম্ব, বোকার মতো চেয়ে আছে। অপরাধী কণ্ঠে শুধালো, প্লিজ ভুল বুঝো না, প্লিজ। আমি আসলে অন্য কোনো মাইন্ডে তোমাকে। আচ্ছা, আই এম সরি। চুপসানো মুখটা ফাগুনের পেটে খিল ধরে। উচ্চ শব্দে হেসে উঠে সে। দিগন্ত দ্রুত ওর মুখটা চেপে ধরে মিনতি নিয়ে বলল, কেউ শুনলে গণদোলায় পড়বে, চুপ প্লিজ। ফাগুন হাসি থামালো। দিগন্ত তখনও কাছে, খুব কাছে। ওর উত্তপ্ত নিঃশ্বাস ফাগুনকে উষ্ণ করে তুলছে। ফাগুন সরে যাওয়ার জন্য মোচড় কাটলে দিগন্ত ছেড়ে দিল। গম্ভীর ঘরের স্বরে বলল, চলে যাও ফাগুন, কেউ দেখে ফেললে যা তা হবে। আপনি আসবেন তো রোজ ছাদে? আগুতিমাখা প্রশ্ন। দিগন্ত নির্বিশেষে চেয়ে থেকে বলল, আসব। ওদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল এভাবে। তারপর কত দিন গড়ালো, মাস গড়ালো। প্রথম রিলেশনশিপ অ্যানিভার্সারিটাও ওরা ছাদে উদযাপন করেছিল। কত সুন্দর সেই সব দিনগুলো। ফাগুনের আব্বু বা আম্মু কেউ টের না ফেলেও মিলি ঠিক টের পেয়েছিল। ফাগুনও সব শেয়ার করেছিল আপার সাথে। ভেবেছিল আপা সবাইকে বলে দেবে, কিন্তু মিলি অবাক করে দিয়ে কাউকে কিছু বলেনি। বরং রোজ দিগন্তের ব্যাপারে এটা সেটা জানতে চাইতো ফাগুনের কাছে। ফাগুনও খুশি মনে বলে দিত। কে জানতো দুধ কলা দিয়ে সে সাপ পুষতেছিল এতদিন। বর্তমান ফাগুনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যু যতটা সহজ মনে হয়, আসলেই কি এতটাই সহজ? এই পৃথিবীতে আসতে যেমন কষ্ট ভোগ করতে হয়, এই পৃথিবী ছেড়ে যেতেও কষ্ট ভোগ করতে হয়। আফসোস, জন্মের কষ্টটা আমাদের মনে থাকে না। যদি থাকতো তাহলে কেউ স্বেচ্ছায় সুইসাইডের মতো ঘৃণিত অপশনটি চুজ করতো না। যখন পেটের ভেতর হালকা জ্বালা পোড়া ভাব অনুভূত হলো, তখন ফাগুন চুপচাপ শুয়ে রইল। কিছু সেকেন্ড করাতেই যখন জ্বালা পোড়া ভাবটা তীব্র আকার ধারণ করে, গলা বুক ফুসফুস ছুলো, তখন কাটা মাছের মতো লাফাতে শুরু করলো সে। মনে হলো কেউ তার ভেতর আগুন ধরিয়ে দিয়েছে। মৃত্যু এত কষ্ট সহ্য হলো না ফাগুনের। ছোট রুম থেকে বেরিয়ে সোজা মিলিয়াপার ঘরে গেল। মিলিয়াপা তখনও পড়ছিল। তার সামনে গিয়ে উপুর হয়ে পড়তেই তিনি চমকে উঠে দাঁড়ালো। ফাগুন হাঁসফাঁস করে বলল, হাসপাতাল আপা, হাসপাতালে নাও আমাকে। আমি কথা শেষ করতে পারল না। হাতে থাকা ওষুধের প্যাকেটটা ফেলে দিল। মিলিয়াপা চিৎকার করে সবাইকে ডেকে তক্ষুনি ফাগুনকে নিয়ে ছুটল। এই প্রথম নীলুফার ছোট মেয়ের জন্য আয়োজন করে কাঁদতে বসলেন। ফাগুনের বাবার মুখ গম্ভীর। কত টাকা খরচ হবে সেই চিন্তা নয়, তার মেয়েটা সুস্থ হবে কিনা এই চিন্তায় চিন্তিত তিনি। জীবন এমনই, যখন তুমি থাকবে কেউ তোমার মূল্য দেবে না। যখন তুমি চলে যাবে তখন সবাই বুঝতে শুরু করবে কি হারালাম। গলা দিয়ে পেট অব্দি লম্বা লন ঢুকিয়ে পরিষ্কার করা হলো। সে যাত্রায় ফাগুন বেঁচে গেল। শরীরের অবস্থা রফাদফা। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় হাসপাতালের বেডে মরার মতো ঘুমিয়ে রইল। সেই ঘুম ভাঙল পরদিন বিকেলে। চোখ মেলে বেডের পাশে মিলিয়াপাকে আবিষ্কার করলো ফাগুন। অস্ফুট স্বরে ডাকল, আপা। মিলি ঠাস করে একটা স্বর বসিয়ে দিল। ফাগুন নিস্তব্ধ। মিলি দুহাতে মুখ ডেকে ডুকরে উঠল। এই প্রথম ফাগুন বুঝল তাকে সবাই ভালোবাসে, অনেক ভালোবাসে। সে এতদিন নির্বোধ ছিল, শাসনের আড়ালের ভালোবাসাটুকু বুঝতে পারেনি। ভাগ্যিস এত কাহিনী ঘটল, নইলে বুঝে কোনোদিনই বুঝতে পারত না। মিলিয়াপা কান্না থামিয়ে রাগী কণ্ঠ বলল, যে দিগন্তের জন্য তুই মরতে বসেছিস তার আসল রূপটা আদৌ জানিস? তোকে আরেকটা থাপ্পড় দিতে পারলে মন ভরত আমার। দিগন্তই তোর সব, আমরা কেউ না। আমাদের কথা একবারও ভাবলি না? এতই যখন মরার শখ তখন আমাকে বলতি, আমি নিজেই গলা টিপে মেরে ফেলতাম তোকে। ফাগুন হেসে বলল, মিলি,
বলে চলেছে। তোকে দিগন্ত ভালোবাসে না ফাগুন, কখনোই ভালোবাসেনি। ওর কাছে তুই টাইম পাস ছাড়া আর কিছুই ছিলি না। শুধু তুই না, আরও অনেকের সাথেই ওর সম্পর্ক ছিল, এমনকি আমার সাথেও। ফাগুন চমকে উঠল, তার মুখের হাসি গায়েব, চোখ জোড়া গোল গোল। মিলিয়াপা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দিগন্তকে আমি পছন্দ করতাম তোর আগে থেকে, কিন্তু কখনো নাম পরিচয় জানতে পারিনি। তোর থেকেই প্রথম ওর নাম জানলাম। এরপর ফেসবুকে ওকে খুঁজতে খুঁজতে একদিন পেয়েও গেলাম। ততদিনে তোদের ভেতর সম্পর্ক শুরু হয়েছে, কিন্তু আমি জানতাম না। আমি রিকোয়েস্ট দিলাম, সে অ্যাকসেপ্ট করে নিজে থেকে আমাকে নক করলো। এক কথায় দুই কথায় তার প্রতি আমার দুর্বলতা প্রকাশ করলাম। সেও আমাকে ভালোবাসে এমন প্রতিশ্রুতি দিল। এর 7 দিন পর আমি জানতে পারি তোর সাথে ওর সম্পর্ক। আমি তোকে কিছুই বলিনি। ভার্সিটির শেষে ওর বাসায় যাই সাহস করে। ওর বাবা প্রায় সবসময় বাইরে থাকে, জানিস সই তো। ওর সাথে চেঁচামেচি করি, কান্নাকাটি করি। তখন ও আমাকে বলে, তুই নাকি ওর পেছনে ঘুরিস, ওর জন্য মরে যাবি, অনেক সিন ক্রিয়েট করছিস, তাই তোকে স্বাভাবিক রাখতো এসব প্রেম ভালোবাসার কথা বলে। এর বেশি কিছুই না। আর সেদিন ও আমার সাথে আমরা ইন্টিমেট হই। ফাগুনও দুচোখে বন্যা তখন। সুপুরুষের আড়ালে এ কোন পশুকে ভালোবেসেছিল এতদিন। তারপর আর চেয়েও আর ফিরে আসতে পারিনি ওর থেকে। ও কথা দিয়েছিল তোর সাথে আস্তে আস্তে বোঝাপড়া করবে, তুইও একসময় ওর থেকে সরে যাবি। তখন দেখবি ওর অবহেলা তোকে ঘিরে, আর তখন আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, আমাকে বিয়ে করবে। সরি টু সো। আমি নিজেও স্বার্থপর হয়ে গেছিলাম। তুই যেমন ওর প্রেমে অন্ধ হয়ে গেছিলি, আমিও ওর প্রেমে অন্ধ ছিলাম। ওকে দিয়ে কলা বোঝালে আমি সেটাই বুঝে বসে থাকতাম। ও যে কি মায়া করেছিল আমার উপর জানা নেই। অনেকবার ভেবেছিলাম তোকে সব খুলে বলি, কিন্তু তোর মন ভেঙে গেলে কি অবস্থা হবে সেইটা আজ করতে পেরে আমি চুপ ছিলাম। একবার বিয়ে হয়ে গেলে তুই আপনা আপনি সব মেনে নিবি, এমনটাই মনে হয়েছিল আমার। কিন্তু তুই যে এত বড় স্টেপ নিবি তা বিন্দু মাত্র ভাবনাই ছিল না। ফাগুন নিস্তেজ গলায় বলল, দিগন্ত জানে? কোন বিষয়ে? এই যে হাসপাতালে আমি। বলছি। সব শুনে চুপ ছিল, কিছুই বলে নাই। ফাগুন আচানক কান্নায় ফেটে পড়ে বলল, আমি কেমনে একটা জানোয়ারকে আমার এত দামি ভালোবাসা দিলাম আপা? কেন একবারও বুঝিনি আমি এতটাই বোকা, এতটাই পাগল ছিলাম। ইসিরে। মিলি দ্রুত ফাগুনকে চেপে ধরল, তার নিজের চোখেও পানি। কতদিন বাদে দুই বোনের অনুভূতি এক হলো। এক বোন আরেক বোনের কষ্ট বুঝতে পারল। দুই বোন নীরবে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে গেল। সাক্ষী রইল হাসপাতালের সাদা দেয়ালগুলো। দিগন্তর বাবা ফাগুনও মিলির কাছে মাপ চাইতে এসেছে। দিগন্ত যখন মিলিকে বিয়ে করতে চেয়েছিল তখন তিনি কোনো দিক বিবেচনা না করেই বিয়ের প্রস্তাব দেন উনি। মিলির বাবা রাজি হন। সমাজের চোখে দিগন্ত লাখে একটা টাইপ ছেলে। এমন ছেলেকে জামাই হিসেবে কে না চাইবে। ফাগুনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরদিনই মিলি এই বিয়ে করবে না জানিয়ে দিয়েছে। তার নিজের অন্ধ চোখে যেন খুলে গেছে। এতদিনের মায়া কেটে গেছে। ফাগুন নিজেও দিগন্তের সাথে সমস্ত যোগাযোগ, দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। দিগন্ত বারবার দুবনের সঙ্গেই যোগাযোগ করতে চেয়েছে, পারেনি। দিগন্তের বাবাকে ফাগুন বলল, দোষ তো আপনার না আঙ্কেল, আপনার সুপুত্রকে বলে দিবেন। আপনার মান সম্মানের কথা ভেবেই আমরা আইনি স্টেপ নিইনি কোনো, কিন্তু নেক্সট যদি কোনো দিনও আমাদের লাইফ ইন্টারফেয়ার করে তবে স্টেপ নিতে দ্বিতীয়বার ভাবব না। মিলেরও একই কথা। দিগন্তর বাবা মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। বিকেলের দিকে ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো। মিলি ফাগুন দুজনেই রুম থেকে বেরিয়ে তাজ্জব বনে গেল। দিগন্তে এসেছে, দিগন্তকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নীলুফা চেঁচিয়ে যাচ্ছে ওর সাথে। ফাগুনের বাবা বাসায় নেই। উনি থাকলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেন বোধ হয়। মিলি এগিয়ে গেল, নীলুফারকে বলল, মা থামো, আসতে দাও ওকে। ওর যা বলার বলে দ্রুত কেটে পড়ুক, লোক হাসিয়ে লাভ নেই। নীলুফার রাগে গজগজ করে সরে দাঁড়ালেন। দিগন্ত ছুটে ডিরেক্ট মিলির পায়ের উপর পড়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মিলি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক খারাপ জানি, কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসেছি। তুমি আমার সত্যিকারের ফ্রেন্ড ছিলে মিলি।
আমি আর কখনো এমন কিছু করব না, প্রমিস। আমরা সবটা গুছিয়ে নেব। তুমি চাইলে আবার আমাদের বিয়েটা হবে। প্লিজ মিলি, রাজি হয়ে যাও। মিলি গলা শক্ত করে সরে দাঁড়ালো। পেছনে ফাগুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। যাকে এতদিন ভালোবেসেছিলাম পাগলের মতন, সে আজ অন্য কাউকে ভালোবাসি বলছে। বাহ। ফাগুন ভেতরের রুমে ঢুকে গেল। মিলি সেটা খেয়াল করে বলল, ক্ষমা করার আমি কেউ না। যদি কেউ ক্ষমা করে তবে সেটা ফাগুন। ওর সাথে যা করছো সেটা ক্ষমারও যোগ্য। তবুও বলবো, ক্ষমা চাও ওর কাছে। ভাগ্য ভালো হলে ক্ষমা জুটতেও পারে, কিন্তু আমাকে পাওয়ার আশা ভুলে যাও। আমি তোমার মতো ছেলেকে ডিজার্ভ করি না। ফাগুন বারান্দায় দাঁড়িয়ে। হালকা বাতাসে তার চুল উঠছে। এই কয়দিনের জ্বরে তার শরীর অনেকটাই শুকিয়ে গেছে, চোখের নিচে ডেবে গেছে। তাকে দেখে মনে হচ্ছে জ্বরের আহত পাখি। দিগন্ত পা চিপে চিপে বারান্দায় ঢুকে ডাকলো, ফাগুন। ফাগুন চট করে তাকালো। মুহূর্তে ছোট্ট চেহারাটায় গাঢ় অন্ধকার নেমে এলো। তার স্বরে বলল, এখানে কি? বের হন আপনি। আপনার সাহস তো কম না। ফাগুন, প্লিজ দেখো, আমি মানুষ মাত্রই ভুল। আমিও ভুল করেছি। এখন আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভুল না জেনে করলে সেটা কি ভুল বলে? কেউ জেনে বুঝে করলে সেটা অপরাধ বলে। ভুলের ক্ষমা হয়, অপরাধের শাস্তি হয়। আপনারও শাস্তির প্রয়োজন। বের হন এখান থেকে এই মুহূর্তে, নইলে আমি কি করে বসবো জানি না। দিগন্ত সরল না, বেহায়ার মতো। তবুও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলে বলে মুখে ফেনা তুলল। একসময় টিকতে না করে ফাগুন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। দিগন্তর গালে নিজের 5 আঙ্গুলের ছাপ সজোরে বসিয়ে দিয়ে হিসিয়ে করে বলল, বের হ তুই, নইলে এক্ষুনি গলায় ফাঁড়া দিয়ে দম বের করে ফেলব। যে কষ্ট তুই আমাকে দিছিস তার ক্ষমা হয় না কোনো। যদি বিন্দুমাত্র সম্মানবোধ থাকে তবে চলে যা। পুলিশ ডাকি যদি, তখন কিন্তু আর যাওয়ার সুযোগ পাবি না। দিগন্ত স্তব্ধ। পুচকে একটা মেয়ে, তাকে কিনা থাপ্পড় মেরেছে। দিগন্ত আর কিছুই বলল না, চলে গেল দুপদাপ শব্দ করে। ফাগুন চোখে জল নিয়েও হাসে। বাতাস ভরে নেয় ফুসফুসে। বিড়বিড় করে বলল, আমি নিজেকে ভালোবাসি। অবেলায় প্রাণ যদি আমার ভালো থাকা টুকু কেড়ে নেয়, তবে চাই না এমন ভালোবাসা। এমন অবেলার প্রেম অবেলাতেই শেষ হোক, সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা কেমন ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।